জিজ্ঞেস করছিলেন যে শ্বেতপত্র তো হলো, এরপর কি, এগুলি নিয়ে কি হবে? যে তথ্য উপাত্তের বিশ্লেষণ ওখানে দেওয়া হয়েছে, তার বিকৃতির যে চিত্র তুলে ধরা হয়েছে, এবং একই সাথে দুর্নীতির এবং অপশাসনের যে প্রকৃতি ওখানে উন্মোচন করা হয়েছে, এটার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে? এই প্রশ্ন যখন আমাদের কাছে করা হয়, আমরা যারা এটার প্রণেতা, আমরা একটু অসহায় বোধ করেছি। We felt a bit uncertain what is actually happening with the recommendations and the analysis which has been put forward in the white paper. আমরা এও দেখেছি সরকারের ভিতরে এটার ব্যাপারে এই সরকার কর্তৃক স্থাপিত একটি কমিটির ফলাফল সম্বন্ধে অনেকেও অনিশ্চিতভাবে কথা বলেছেন, অনেক সময় খুব উৎসাহব্যঞ্জক কথাও বলেননি। এইরকম একটি পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে জাতীয় দায়িত্ব হিসেবে যে আগামী মধ্যমেয়াদী উন্নয়ন চিন্তা এবং আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে সেগুলোকে আরো জোরদারভাবে তুলে ধরা। We felt it has become necessary, pertinent, to highlight those recommendations and analysis in the wake of given the preparation for the upcoming budget, if not the midterm framework, budgetary framework, as well as the other reform efforts which are going on. So from that point of view, and with the participation of the greater stakeholders, we thought it is a time to give it a push in order to remind everybody what has been said there and why we need to take it forward. এটা আমরা একটা বড় ধাক্কা দিতে চাই মনোযোগ আনার জন্য, যাতে শ্বেতপত্রের যে সমস্ত বক্তব্যগুলো আছে, সুপারিশগুলো আছে, সেগুলো যেন হারিয়ে না যায়, নীতি প্রণয়নের ক্ষেত্রে তা যেন স্থান পায়। এটি আজকের উদ্দেশ্য। আজকে এখানে আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সম্মানিত সদস্যরা খুব সংক্ষেপে, ওনারা এখন আমার উপর রাগ করবে, 5 মিনিটের ভিতরে বলতে হবে, এবং একই রকম ভাবে আমরা বিভিন্ন সম্মানিত আলোচকদের নিয়ে এসেছি, ওনারাও 5 মিনিটের ভিতরে সীমিত থাকবেন। আমরা কি একটা সময়ের বেঁধে দেওয়ার জায়গা দেখেছি? তো দুই পাশে সময়ের দুটো জায়গা আছে, এখানে কাউন্টডাউন হবে, ওনারা সেটার প্রতি নিষ্ঠা দেখাবেন, এটি আমি আশা করি। তো আমি ওনাদের ডাকার আগে যেটা আমি বলতে চাচ্ছি, এই উদ্বেগ এবং উত্তেজনা যেটা থেকে আজকে এই আলোচনার আয়োজন করা হয়েছে, তার কারণটা কি? আমি দুটো কথা বলে আপনাদের এখান থেকে যাব এবং আমার সহকর্মীদের ডাকবো। দেখুন, দেশের প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে শ্লথ হয়ে যাচ্ছে। চলমান অর্থ বছরেও প্রথম প্রান্তিকে যে তথ্য এসেছে তাতে প্রবৃদ্ধির হার আরো কমে যাচ্ছে, এবং এটা বছর শেষে যে বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। সো দ্য গ্রোথ রেট ইজ স্লোয়িং ডাউন, ইটস ডিক্লাইন। আমাদের শ্বেতপত্রে এটা বলা আছে যে আমরা একটা মধ্যমেয়াদী ফাঁদে ইতিমধ্যে ঢুকে গেছি, we have entered the middle income trap। তাহলে এই ক্ষেত্রে একটি বড় এলাকা যেটা আলোচনার বিষয় এসেছে সেটা হলো আয়কর, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। আমাদের এটা চিন্তিত করেছে। আমাদের জ্বালানি মৌসুম, জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি।
গ্যাসের সরবরাহ এবং আগামী বোরো মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে এইরকম আশঙ্কা করা হচ্ছে। একই রকম ভাবে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আগামী বাজেটের ভিতরে রাজস্ব ব্যয় কি দাঁড়াবে, সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে, ওই ভর্তুকির কে কত পাবে, কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সে আলোচনা আমরা কিন্তু সেইভাবে দেখলাম না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হয়তো এই সরকার কিছু ব্যয় বাড়াবে, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ওই ব্যয়ের কাঠামো কি হবে, ওই ব্যয় কে পাবে ওই খাতে, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যাচ্ছে। আমরা যেটা আরো দুশ্চিন্তার ভিতরে দেখেছি সেটা হলো এমন উৎপাদন হলো, রেকর্ড পরিমাণ উৎপাদন হলো, কৃষক করলো, কিন্তু সংগ্রহ অভিযানে আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য দেখলাম না। সংগ্রহ অভিযানে যেই ধরনের দুর্নীতি আগে ছিল সেটা এখনো রয়ে গেছে, এবং একই রকম ভাবে কৃষক তার যেই মূল্য পাওয়ার কথা সেই মূল্য কিন্তু সে পাচ্ছে না সেইভাবে আমরা দেখছি। অথচ এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি অন্যতম বড় বিষয়। একই রকম ভাবে আমরা দেখছি যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের গুদামে কত খাদ্য থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সরকারের মজুদ এত ধরনের আমদানি বৃদ্ধি করার পরেও সেরকম ভাবে বাড়ার সুযোগ পাচ্ছে না। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে। একদিকে ফ্যামিলি কার্ড, মাননীয় অ্যাডভাইজার এখানে উপস্থিত আছেন, আপনার সামনেই বলার সুযোগ পাওয়াতে আমাকে ধন্যবাদ, নিজেকে আমি খুশি যে আপনার সামনে বলতে পারছি। এটার ভিতরে ফ্যামিলি কার্ডের ইস্যু আছে, এটার ভিতরে উন্মুক্তভাবে টিসিবি কর্তৃক বিক্রয়ের ব্যাপার আছে, এটার ভিতরে বাংলাদেশের বিভিন্ন দুস্থ মানুষের জন্য যে ভাতার ব্যবস্থা আছে তার বিতরণের প্রশ্ন আছে। মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্তের প্রতি এই সমর্থনটা আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। তথ্য উপাত্ত আমাদের এই শ্বেতপত্রের একটি অন্যতম বড় বিষয় ছিল, কিভাবে তথ্য উপাত্তকে রাজনৈতিক প্রয়োজনে বিকৃত করা হয়েছে এবং একটি কৃত্রিম উন্নয়ন বয়ান তৈরি করা হয়েছিল। সেহেতু আমরা আশা করেছিলাম যে তথ্য উপাত্তের ক্ষেত্রে তথ্য উপাত্ত প্রস্তুত করা, সংগ্রহ করা এবং তার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি ব্যবস্থা আসবে। আমরা সেটাও কিন্তু সেইভাবে দেখতে পেলাম না। সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ অডিট হবে, কিন্তু একই রকম ভাবে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থা, সেই আর্থিক ব্যবস্থাপনার উপরে, ফলাফলের উপরে ব্যবস্থাপনার দাঁড় পরিস্থিতি কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখলাম না। আমার এই কথাটা শুনে আপনারা মনে করবেন না যে কোনো ধরনের উদ্যোগ বা উদ্দীপনা নেই। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য উদ্যোগ প্রচেষ্টা আছে। আমি বাংলাদেশ ব্যাংকের এই কাজকে সপ্রশংসকভাবে দেখি। একই রকম ভাবে জ্বালানি খাতেও কিছু উদ্যোগ আমরা দেখেছি, সেই ক্যাপাসিটি চার্জ বাতিল করা থেকে আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ আছে। কিন্তু তারপরেও যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো যে চলমান যে সমস্ত পদক্ষেপ আছে এগুলোতে যদি আমি ইংরেজিতে বলি, they are quite ad hoc, uncoordinated and also not predictable. তো এইটার ভিতরে যে বিচ্ছিন্নভাবে, খাপছাড়াভাবে, অসমন্বিত এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে কোনো ধারণা ভবিষ্যৎ সম্বন্ধে আমরা পাইনি। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা আপনাদের মনোযোগ আকর্ষণ করব, এই যে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে যে সরকার আসলো, এই সরকার কি ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে, what economic legacy it is going to leave behind। এই মুহূর্তে এই সরকার অনেক কিছু প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সংস্কারের দিকে মন দিয়েছে। আমার মনে হয়, আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। এবং যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং
নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময়ে আমরা এটা দেখছি না। সেই জন্যই আজকে ডেকে নিয়ে আসছি আপনাদের। তাহলে এই সরকারের তাহলে উত্তরাধিকারটা কি হবে, অর্থনৈতিক উত্তরাধিকার? আমি তিনটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। I want to mention three important legacies which this government can leave behind. এক, দুর্নীতি এবং অপশাসনের ক্লিষ্ট আমাদের এই অর্থনৈতিক পরিস্থিতিকে সম্যক উপলব্ধিতে নিয়ে আসা, সকলের দৃষ্টিতে নিয়ে আসা, সচেতনতা সৃষ্টি করা, সেটি আমাদের শ্বেতপত্র করার চেষ্টা করেছে, এবং আমি মনে করি এটা তারা এই সরকার ভালোভাবেই করতে পেরেছে বলে আমার মনে হয়, এবং এটা অব্যাহত আছে বিভিন্নভাবে। অর্থাৎ দে হ্যাভ রিয়েলি এক্সপোজড দ্য অ্যামাউন্ট অফ malfeasance, corruption and malgovernance we were been afflicted with. That has been done. But দ্বিতীয় যে বিষয়টি এই সরকারের উত্তরাধিকারের, সেটা হলো যে বিরাজমান সামাজিক অর্থনৈতিক পরিস্থিতিতে একে স্থিতিশীল করা, সংগত করা, টু স্টেবিলাইজ অ্যান্ড টু কনসলিডেট দ্য কারেন্ট ম্যাক্রোইকোনমিক সিচুয়েশন। মূল্যস্ফীতি একটি, কিন্তু এর বাইরেও বিষয় রয়েছে, এবং এই অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে সামাজিক নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা বিষয়টিও জড়িত। চলে তো দ্বিতীয় বিষয়টিতে আমাদের কাছে আক্ষেপ হলো সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকলেও তা এখনো কিন্তু ফলপ্রসূভাবে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। এটা প্রথমটা যতখানি হয়েছে, দ্বিতীয়টা ততখানি হয়নি। আর তৃতীয়টা, সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই একটি অর্থনীতি গড়ে তোলার জন্য যে ধরনের প্রশাসনিক কাঠামোগত পরিবর্তন দরকার, সংস্কার, সেই সংস্কারের কোনো রূপরেখা আমরা দেখছি না। We don't see any reform agenda concerning the economy and the associated institutions and the regulatory framework along with that. So এইটাতে কোনো ধরনের বক্তব্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। একটা মধ্যমেয়াদী মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা চলছে, আমরা শুনছি। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি টাস্কফোর্সও তৈরি হয়েছে, যার রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করে আছি। কিন্তু যদি একটি মধ্যমেয়াদী পরিকল্পনা না থাকে, বিনিয়োগ 1 বছরের জন্য হয় না, 1 মাসের জন্য হয় না। বিনিয়োগের জন্য একটি মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গির দরকার করে। উই ডোন্ট সি দ্যাট অ্যাট দিস মোমেন্ট। তাহলে সরকারের যে মূল সমস্যাটা তাহলে কোথা থেকে উদ্ভূত? অনেকে বলেন অর্থনীতির ক্ষেত্রে এই সরকার যা করছে তা মোর অফ দি সেম, আগে যা ছিল সেটাই করছে, মেবি ইভেন লেস অফ দি সেম, কারণ পরিস্থিতি যে এরকম এখন আসছে। তাহলে সেই জায়গাটাতে আমাদের কি করণীয়, সেটি হচ্ছে বড় বিষয়। প্রথম আপনারা লক্ষ্য করে দেখুন, এখন পর্যন্ত নতুন কি উন্নয়ন চিন্তা সেটা কিন্তু কোনোভাবে প্রকাশিত হয়নি। অর্থাৎ এই সরকারের কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো কিন্তু নাই। সেহেতু ওনাদের আমরা কিসের ব্যাপারে এই মুহূর্তে মূল্যায়ন করব সেটাও আমরা বুঝে উঠতে পারি না, ওই বিচ্ছিন্ন কতগুলি পদক্ষেপের বাইরে। এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আগামী দিনে কিভাবে একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে যেটা সুষম, গরিব মানুষের পক্ষে, পিছিয়ে পড়া মানুষের পক্ষে, আমাদের এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পক্ষে কিভাবে তাকে সমর্থন দিবে, অথবা এসডিজি বাস্তবায়নে কি করবে, এই প্রক্রিয়াগুলি এখনো মধ্যমেয়াদে আমাদের সামনে পরিষ্কার হয়নি। সেহেতু আমরা মনে করি এই সরকার যে বাজেট করতে যাচ্ছে, যে বাজেট বাস্তবায়ন করছে, লক্ষ্য করে দেখুন এই বাজেটটি আগের একটি সরকার করেছিল, যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। সেই সংশোধিত বাজেট না থাকার কারণে অন্যান্য বাজেটের যে সমস্ত সূচক আছে তা তো পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এটা তো আমরা জানি। এটা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাই বলেন বা ব্যয়ের কথা বলেন বা অন্যান্য জিনিস বলেন, একই রকমভাবে যেভাবে আমাদের ছাঁটাই বাছাই হচ্ছে প্রকল্প, সেটারও আমরা নীতিমালা খুব প্রকাশ্যভাবে দেখি নাই। সেহেতু আমাদের কাছে যেটা মনে হয় যে এই ক্ষেত্রে সরকারের একটি চিন্তাধারা আগামী বাজেটকে কেন্দ্র করে আরও একটি বৃহত্তর অর্থনৈতিক আলোচনা দরকার। তার বিশেষ করে প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে, ব্যক্তি খাতে বিনিয়োগ নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি রয়ে গেছে।
আমি যে কথাটা বলে আপনাদের শেষ করতে চাই সেটা হলো যে আমাদের দেশে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কার নিয়ে একটি আপাত বিরোধ সৃষ্টি করা হচ্ছে। আমি সেই আলোচনাতে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাব। অর্থাৎ সংস্কারের পক্ষের মানুষগুলোও কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে। আমরা সেই সুষ্ঠু সংস্কারের পক্ষে রাখার জন্যই এবং সরকার যাতে এদিকে মনোযোগ দেয় সেটার আগ্রহ থেকেই আজকের এই আলোচনা এখানে আয়োজন করেছি। অনেক বড় করে বললাম। আমার সূচনা কথা